রুমির মা ছাদে বসে সেই বিখ্যাত গানটা গাইছিল। পুরনো সেই দিনের কথা ভুলবি যদি হায়, ও সে চোখের দেখা প্রাণের কথা সে কি ভোলা যায়। হঠাৎ দেখা যায় রুমি মায়ের পাশে বসে কান্না করছে। মা রুমিকে বুকে টেনে নিয়ে জানতে চায় কি হয়েছে। রুমি কাঁদতে কাঁদতে বলে, মা, আমার খুব একা লাগে মা। মা বলে, বাট ইউ আর নট লনলি, ইউ হ্যাভ হোল ইউনিভার্স ইনসাইড ইউ বাবু। বলতে বলতে মা নিচে পড়ে যায় আর রুমির ঘুম ভেঙে যায়। রুমির অভ্যাস হলো যে কোনো স্বপ্ন দেখার সাথে সাথে রেকর্ড ডিভাইসে স্বপ্নটা রেকর্ড করে রাখা। স্ক্রিন শিফট হয় 15 দিন আগের কথা। রুমি শেভ করছিল আর তার মায়ের ভয়েস রেকর্ড শুনছিল। যে মানুষটাকে তুমি নিজের অংশ ভাববে সেই মানুষটাই একদিন অচেনা হয়ে যায়। এমনকি তোমার বন্ধুও শত্রুতে পরিণত হয়, আর শত্রুও খানিক সময় পর পরিণত হয় বন্ধুতে। দৃশ্য পরিবর্তন হয়। গ্যান্ডারিয়ার ব্যবসায়ী আব্দুল মতিনের পরিবার হলো একান্নবর্তী পরিবারের আদর্শ উদাহরণ। নিজের রক্ত পানি করা টাকায় তিনি এলাকার সবচেয়ে বড় বাড়িটা কিনেছিলেন। স্ত্রী এবং 3 ছেলে বউ নিয়ে সুখের সংসার তার। ছেলেরাও প্রতিষ্ঠিত। কিন্তু গত 30শে জানুয়ারি তার বড় ছেলের 5 বছরের বাচ্চা ইশরাক হঠাৎ বাড়ি থেকে হারিয়ে যায়। পরদিন দরজার নিচ দিয়ে একটা চিঠি রেখে যাওয়া হয়। হাতে লেখা সেই চিঠিতে 5 কোটি টাকা মুক্তিপণ চাওয়া হয়। নাতির নিরাপত্তার কথা ভেবে মতিন সাহেব পুলিশে খবর না দিয়ে টাকার ব্যবস্থা করতে থাকেন। কিন্তু যেদিন অপহরণকারীদের টাকা দেওয়ার কথা তার আগের দিন বুড়িগঙ্গা নদীর পাড়ে ইশরাকের মরদেহ পাওয়া যায়। সন্দেহের তীর প্রথমে বাড়ির কাজের লোক সালেহা ও দারোয়ান মিলনের উপর পড়ে। কিন্তু কেউ কিছু বুঝে ওঠার আগেই সালেহা বাড়ি থেকে পালায়। তাই এই মুহূর্তে পুলিশের প্রধান সন্দেহ এই দুজনের উপর। এই পুরো ঘটনাটা ব্রিফ করছিল আরিয়ান। আরিয়ান পুলিশের সিআইবি ডিপার্টমেন্টের হেড, আর রুমি হলো একজন ডিটেকটিভ। তাদের বস এই ঘটনা সম্পর্কে রুমির মতামত জানতে চাইলে রুমি বলে, তার মনে হয় কাজের মেয়ে বা দারোয়ান নয়, পরিবারের সদস্যদের মধ্যেই অপরাধী লুকিয়ে আছে। আরিয়ান বলে যে তার এমন কিছু মনে হয় না, কারণ সে হাতের লেখা চিঠিটার হ্যান্ডরাইটিং ম্যাচ করে কারো সাথে মিল পায় নাই। রুমি বলে, হ্যান্ডরাইটিং তো ড্রাইভার মতিনের সাথেও ম্যাচ করে না, তাহলে তাকে কেন গ্রেফতার করা হয়েছে? রুমি আর আরিয়ানের মধ্যে তর্ক লেগে যায়। বোঝা যায় এই দুজনের মধ্যে একদম মিল নাই। রুমি যে কোনো কেস সহজেই সলভ করে ফেলে, অন্যদিকে আরিয়ান বরাবরের মতোই ব্যর্থ হয়। তাদের বস দুজনকেই আলাদাভাবে তদন্ত চালিয়ে যেতে বলে এবং এশাকে রুমির সহযোগী হিসেবে থাকতে বলে। মিটিং শেষে রুমি বসকে বলে তার মায়ের মৃত্যু রহস্য এখনো জানা যায়নি। বস বলে, আসলে রুমির মায়ের কোনো মৃত্যু রহস্য নাই, সেটা ছিল একটা অ্যাক্সিডেন্ট। ইতিমধ্যে 2 বার তদন্ত করা হয়েছে, ফলাফল একই, সেটা একটা অ্যাক্সিডেন্ট। স্ক্রিন শিফট হয়। এশা একে একে মতিন সাহেবের পরিবারের সবাইকে জিজ্ঞাসাবাদ করে এবং জিজ্ঞাসাবাদ শেষে রুমি একে একে সবার সাথে বসে চা খায়। চা খাওয়া শেষে রুমি তাদেরকে বিলটা দিতে বলে। এরপর রুমি এশার সাথে আলোচনা করতে বসে। এশা রুমির এই চা খাওয়া অদ্ভুত তদন্ত সম্পর্কে জানতে চায়। রুমি বলে সে চা খায়, গল্পগুজব করে, কারণ এ সময় একজন অপরাধীর ভুল করার সম্ভাবনা বেশি থাকে। এবারও ঠিক তেমনই হয়েছে। মতিন সাহেবের মেজ ছেলে ডান হাত দিয়ে পেছন থেকে মানিব্যাগ বের করে বাম হাত দিয়ে সুন্দরভাবে পেছনের বাম পকেটে রাখলো। আমার বিশ্বাস মুক্তিপণের চিঠিটা মতিন সাহেবের মেজ ছেলের বাম হাত দিয়ে লেখা। টিভি নিউজে দেখা যায় সিআইবির জিজ্ঞাসাবাদে আব্দুল মতিনের মেজ ছেলে অপরাধ স্বীকার করে নিয়েছে। অর্থাৎ এবারও রুমির তদন্তই সাকসেস হলো। রুমি তার সাকসেসের খবর টিভিতে দেখছিল। এ সময় তার একমাত্র সঙ্গী তরিকুল তার জন্য চাউমিন বানিয়ে আনে। রুমির মা মারা যাওয়ায় তরিকুলই এখন রুমির একমাত্র সঙ্গী। তরিকুলের যখন 10 বছর বয়স, তখন রুমি তাকে রাস্তা থেকে তুলে এনে লালন পালন করছে। স্ক্রিন শিফট হয়। রুমির সাফল্যের জন্য আরিয়ান তাকে কংগ্রাচুলেশন জানায় আর একটু খোঁচা দিয়ে বলে, রুমি এত কেস সলভ করলেও
তার মায়ের কেসটা আজও সলভ করতে পারল না। আরিয়ান রুমির মায়ের মৃত্যুর বর্ণনা দিচ্ছিল। তখন রুমি বেশ রেগে যায়। তরিকুল গাছে পানি দিচ্ছিল। তখন সে একটা অদ্ভুত লোককে দেখতে পায়, যার মুখ ছিল ঢাকা। রুমি একটা রেস্টুরেন্টে এশার সাথে দেখা করে। আজ এশার জন্মদিন। রুমি তাকে একটা বই গিফট করে। এ সময় এশা রুমিকে বোঝাতে চায় সে তাকে ভালোবাসে। রুমি বিদায় নিয়ে চলে যায় এবং গ্যারেজে এসে তার গাড়ির উপর একটা চিরকুট পায়, যেখানে একটা ঠিকানা দিয়ে বলা হয়েছে মা কিভাবে মরেছে জানতে চাইলে দেখা করো। রুমি সেই ঠিকানায় যাচ্ছিল। হঠাৎ সে দেখে রাস্তার মাঝে একটা ছেলেকে বেঁধে রাখা হয়েছে। রুমি তাকে বাঁচানোর চেষ্টা করে আর দুর্ঘটনার শিকার হয় এবং এরপরই সে অন্ধ হয়ে যায়। একদিন রুমি ঘুমের মধ্যে স্বপ্ন দেখে সাদা কাপড় পরা একটা মেয়ে নৌকার উপর নৃত্য করছে। এ সময় অদ্ভুত এক মহিলা এসে ওই মেয়েটাকে মেরে ফেলে আর রুমির ঘুম ভেঙে যায়। এরপর সে স্বপ্নটা রেকর্ড করে। আবার যখন ঘুমায় তখন সে দেখে সেই মেয়েটা চা হাতে এসে তাকে ডাকছে। রুমি ঘুম থেকে উঠে দেখে এশা তার সাথে দেখা করতে এসেছে। রুমি এশাকে স্বপ্নের কথা খুলে বলে। এ সময় এশাকে ফোন করে একটা খুনের কথা বলা হয় এবং ছবি পাঠানো হয়। এশা রুমিকে জিজ্ঞেস করে, স্যার, আপনি স্বপ্নে যে মেয়েটাকে দেখেন তার কি বাগালে জন্মদাগ আছে? রুমি ওই মেয়েটার বর্ণনা দেয়, যা এশার ফোনে থাকা মেয়েটার সাথে মিলে যায়। স্ক্রিন শিফট হয়। রুমি একটা চায়ের কাপে পড়ে গেছে। সে বাঁচার চেষ্টা করেও পারছে না। গরম চা ঢেলে দেয়া হচ্ছে চায়ের কাপে। রুমির ঘুম ভেঙে যায়। যে মেয়েটা খুন হয়েছে ক্রাইম ব্রাঞ্চ তাকে নিয়ে ব্রিফ করছিল। মেয়েটার নাম নেহা আক্তার, বয়স 21, নাচ করত। বাবার নাম রশিদ আক্তার। এ সময় সিআইবি অফিসার রুমিকে নিয়ে আফসোস করেন। রুমি থাকলে হয়তো কেসটা সহজে সলভ করা যেত। যেটা শুনে আরিয়ানের হিংসা হয়। অফিসার রুমির আন্ডারে যতগুলো কেস ছিল সবগুলো আরিয়ানকে দেয় এবং এশাকে বলা হয় তাকে হেল্প করতে। এশা আর রুমি চা খেতে খেতে নেহার কেসটার ব্যাপারে কথা বলছিল। নেহা যে বিল্ডিংয়ে মারা গেছে ওই বিল্ডিংয়ের মালিক সে নিজেই। ওই একই এলাকায় আরেকটা বাসায় সে তার মা সোনিয়া আক্তারের সাথে থাকতো। 3 দিন আগে সে মায়ের সাথে ঝগড়া করে নিজের ফ্ল্যাটে ওঠে। ঝগড়ার কারণ ছিল নেহার উশৃঙ্খল জীবনযাপন। নেহার জন্মের পর থেকেই পলিওতে আক্রান্ত ছিল। উন্নত চিকিৎসার জন্য তার মা তাকে আমেরিকা নিয়ে যায় এবং সেখানে 12 বছর থাকে। 4 বছর আগে তারা বাংলাদেশে ফিরে আসে। নেহার মৃত্যু হয়েছিল বাথটবের পানিতে ডুবে। তাকে কড়া ঘুমের ওষুধ খাইয়ে অজ্ঞান করা হয়। তারপর পানিতে চুবিয়ে মারা হয়। প্রথমে বুয়া নেহার লাশ দেখতে পায়। এখন অবধি বুয়া আর নেহার ফিঙ্গারপ্রিন্ট পাওয়া গেছে। ঘটনা শুনে রুমির স্বপ্নের কথা মনে পড়ে যায়। তার স্বপ্নে গরম চা তার উপর পড়েছিল। আরেকটা স্বপ্নে নেহা চায়ের কাপ নিয়ে বসেছিল। রুমি ওই বাসার প্রতিটা চায়ের কাপ ভালো করে পরীক্ষা করতে বলে এবং তাই করা হয়। আরেকটা ফিঙ্গারপ্রিন্ট পাওয়া যায়, যেটা ছিল মৃত নেহার চাচা বশির আক্তারের। আরিয়ান এশাকে নেহার মা বশির আক্তারের সাথে কথা বলতে বলে এবং জানতে চায় এত কিছু থাকতে সে কেন চায়ের কাপ পরীক্ষা করলো। এশা বলে সন্দেহ থেকে। রুমি স্যারের সাথে থাকতে থাকতে তারও হয়তো সন্দেহর ক্ষমতা বেড়ে গেছে। এশা নেহার মা সোনিয়ার সাথে কথা বলে। সোনিয়া জানায় বশিরের চরিত্র ভালো ছিল না। সে কেন নেহার বাসায় গেছিল বুঝতে পারছে না। সোনিয়া কান্নাকাটি করে নেহার বিচার চায়। বশির বাসায় ছিল। তার একটা ফোন আসে এবং সে তাড়াতাড়ি সবকিছু গুছিয়ে নিয়ে বাসা থেকে পালিয়ে যায়। এর মধ্যে আরিয়ানও তার টিম চলে আসে, কিন্তু অল্পের জন্য তাকে পায় না। বশিরের বাসা সার্চ করে তেমন কিছু পাওয়া যায় না, শুধু একটা ল্যাপটপ পাওয়া যায়। যেহেতু রুমি আর কাজ করতে পারবে না, তাই ডিপার্টমেন্টের পক্ষ থেকে তাকে অব্যাহতি দেওয়া হয়। বশিরকে দেখা যায় গহীন জঙ্গলে একটা বাড়িতে লুকাতে। এশা রেকর্ডারে রুমির একটা স্বপ্নের কথা শুনছিল। আমি আমার নানা বাড়ির দরজার সামনে দাঁড়িয়ে আছি। অদ্ভুত ব্যাপার হলো নেম প্লেটে লেখা আছে স্নিগ্ধা,
আমি বিভ্রান্ত হয়ে ভেতরে প্রবেশ করলাম। দেয়ালে অনেকগুলো পারিবারিক ছবি, কিন্তু কারো চেহারা স্পষ্ট না। হঠাৎ ধোঁয়ায় ভরে যায় পুরো ঘর। এশা অফিসে এসে কিছু লোককে ধূমপান করতে দেখে। সে রুমিকে বলে, তার মনে হয় রুমির স্বপ্নে দেখা ধোঁয়ার মানে হলো নেশা। এই কেসে কেউ না কেউ নেশায় আসক্ত ছিল। রুমি বলে, তার স্বপ্নগুলো আসলে ধাঁধার মতো, শতভাগ নিশ্চিত হয়ে কিছু বলা যাবে না। এশা যেন নেহাকে তদন্ত করে দেখে সে মাদকাসক্ত ছিল কিনা। রুমি একটা ব্যাপার বুঝতে পারে না, তার স্বপ্নে দেখার বাড়িটা ছিল নানার বাড়ি, যেটা তার নানির নাম আয়শা, কিন্তু নেম প্লেটে লেখা ছিল স্নিগ্ধা। এবং দেয়ালের ওই ছবিগুলোতে কারা ছিল। আরেকটা ছবিতে তার মায়ের মুখ স্পষ্ট দেখা গেছে। এ সময় দেখা যায় সেই অদ্ভুত লোকটা তাকে ফলো করছে। রুমি বাসায় গিয়ে তরিকুলকে দিয়ে তার সকল পুরনো আত্মীয়কে কল দেয়। সবাইকে পাওয়া যায় না, দু একজনকে পাওয়া যায়। রুমি তরিকুলকে জানায় তার মা একটা সময় ইন্ডিয়াতে চাকরি করত, সেখানেই তার বাবার সাথে পরিচয়, প্রেম, বিয়ে। এরপর তাদের ডিভোর্স হয়ে গেলে তার মা এখানে চলে আসে। এশা সোনিয়ার সাথে কথা বলে জানতে পারে নেহা মাদকাসক্ত ছিল। সে তার বন্ধু সজীবের সাথে নেশা করত। সোনিয়া এই ব্যাপারটা নেহার আরেক বন্ধু অর্ণবের কাছে জেনেছে। রুমি আর তরিকুল বাইরে থেকে বাসায় ফিরছিল। এদিকে দেখা যায় সেই অদ্ভুত লোকটা রুমির বাসায় ঢুকে ড্রিঙ্কসে কিছু একটা মিশিয়ে দেয়। বাসায় ফিরে তরিকুল রুমিকে ড্রিঙ্কস দেয়। রুমি ড্রিঙ্কস মুখে নিয়ে বুঝতে পারে কিছু একটা সমস্যা আছে। এশা রুমির বাসায় আসে। এশা জানায় সিসিটিভি চেক করে দেখা গেছে একজন কালো হুডি পরা লোক বাসার আশেপাশে ঘুরছে। এ সময় তরিকুলও বলে সে আগেও এইরকম একজনকে দেখেছে। রুমি বুঝতে পারে এই লোকটা রুমিকে মারতে চায়, হয়তোবা এই লোকই রুমির মাকেও মেরেছে। এশা ইমিডিয়েটলি ফোর্স মোতায়েন করার কথা বলে। আরিয়ান এশাকে দেখায় বশিরের ল্যাপটপে শুধু দুষ্টু ভিডিও পাওয়া গেছে। মজার ব্যাপার হলো সেখানে নেহা আর সজীবের দুষ্টু ভিডিও পাওয়া গেছে। রুমিকে বেঁধে রাখা হয়েছে। তার সামনে এশা আর আরিয়ান খুব ক্লোজলি দেখা যায়, যেটা সহ্য হচ্ছিল না রুমির। রুমির ঘুম ভেঙে যায়। সে এশাকে বলছিল এই স্বপ্নটা বিশ্বাসঘাতকতা বোঝাচ্ছে। এশা যেন নেহা, সজীব আর অর্ণবের সম্পর্কে খবর নেয়। এশা অর্ণবের সাথে দেখা করে। অর্ণব জানায় নেহার সাথে তার প্রেম ছিল, কিন্তু একদিন সে নেহাকে সজীবের সাথে ক্লোজ অবস্থায় দেখতে পায়। আসলে নেহা আর সজীব দুজন নেশা করত, যে কারণে দুজনের মিল ছিল। একটা সময় নেহাদের কাছে নেশা করার টাকা ছিল না, তখন তারা বশিরের সাথে দেখা করে। বশির নেহা আর অর্ণবকে দুষ্টু ভিডিও বানানোর বিনিময়ে অনেক টাকা অফার করে এবং নেহারা তাতে রাজি হয়। বাইরে মুষলধারে বৃষ্টি হচ্ছে। তরিকুল সেই লোকটাকে দেখতে পায় আর আড়ালে লুকিয়ে পড়ে এবং পেছন থেকে তাকে আঘাত করে। লোকটা পড়ে যায়। তরিকুল তাকে দেখতে গেলে সে তার গলা চেপে ধরে। মারা যায় তরিকুল। রুমি রাস্তায় দাঁড়িয়ে আছে, তার সামনে একটা বাচ্চার লাশ। রুমির মা একটা কুকুর নিয়ে এগিয়ে আসে এবং কুকুর দিয়ে ওই লাশটাকে খাওয়ায়। ঘুম ভেঙে যায় রুমির। তরিকুলের কবর ছুঁয়ে সে খুব কান্না করে। সোনিয়া সংবাদ সম্মেলন করে জানায় তার স্বামীর সমস্ত সম্পত্তির উত্তরাধিকার ছিল তার মেয়ে নেহা। সে যেহেতু নাই, তাই তার সব সম্পত্তি সুবিধাবঞ্চিত মানুষদের কল্যাণে দান করা হবে। বশির ঘুমাচ্ছিল। হঠাৎ তার দরজায় কেউ আসে। বশির ভয়ে ভয়ে দরজা খোলে আর খুশি হয়ে বলে, অবশেষে তুমি আসলে। রুমির বাসায় নতুন কাজের লোক তাকে চা দেয়। রুমি এশাকে তার লাস্ট স্বপ্নের কথা বলছিল। রুমি বলে স্বপ্নে তার মা একটা বাচ্চাকে কুকুর দিয়ে আর কাফনে মোড়ানো যে 5 বছরের বাচ্চা, সেটা ছিল রুমি। রুমির মনে হয় সে তার মায়ের মৃত্যু রহস্য উদ্ঘাটন করতে পারে নাই, সেজন্য হয়তো রুমির প্রতি তার মায়ের রাগ। এদিকে দেখা যায় সজীব আর অর্ণব নেহার মৃত্যুর প্রতিশোধ নিতে জঙ্গলে বশিরের বাসায় যায়, কিন্তু সেখানে গিয়ে তারা দেখে বশির আগেই মরে পড়ে আছে। এশা বশিরের মৃত্যুর ব্যাপারটা রুমিকে জানায়।
রুমি বলে তার মনে হয় নেহার ড্রাগ নেয়াটা জিনগত। ও যখন ওর মায়ের পেটে তখন নিশ্চয়ই ওর মা ড্রাগ নিত। গর্ভ অবস্থায় কোনো মা ড্রাগ নিলে সন্তানের ড্রাগ অ্যাডিক্টেড হওয়ার সম্ভাবনা 60%। এশা বলে কিন্তু নেহার মা সোনিয়াকে দেখে মনে হয় না সে কখনো ড্রাগ নিত। রুমি বলে এই পৃথিবীতে প্রতিটা মানুষেরই একটা অতীত থাকে। সে সোনিয়ার সাথে চা খেতে খেতে কথা বলতে চায়। রুমি সোনিয়ার সাথে কথা বলে জানতে পারে জন্ম থেকে নেহার প্যারালিটিক পোলিও ছিল, যে কারণে সে নেহাকে নিয়ে আমেরিকা চলে যায়। 12 বছর নেহা ট্রিটমেন্ট করে তারপর দেশে ফেরে। সোনিয়া কান্নাজড়িত গলায় বলে এখন তার মনে হচ্ছে দেশে না আসলেই ভালো ছিল, তাহলে নেহাকে হারাতে হতো না। রুমি আর এশা প্ল্যান অনুযায়ী সোনিয়ার কাছে নেহার ছোটবেলার ছবিও দেখে নেয়। গাড়িতে বসে এশা রুমিকে বলে সোনিয়া যে ছবিগুলো দেখিয়েছে সেখানে নেহার 5 বছরের নিচে কোনো ছবি নাই। রুমি বলে আচ্ছা, আমরা যখন একটা বাড়ি বানাই সে বাড়ির তো একটা নাম দিতে হয়, তাই না? ঠিক তেমনি একটা বাচ্চা যখন তার মায়ের পেটে থাকে তখন মায়ের পেটই তো তার বাড়ি, আর মায়ের নামই তো বাড়ির নাম, তাই না? আমার কেন জানি মনে হচ্ছে স্নিগ্ধা হচ্ছে নেহার আসল মা, এবং নেহা যখন স্নিগ্ধার পেটে তখন স্নিগ্ধা ড্রাগ নিত। রুমি তার সেই স্বপ্নের কথাটা বলে। সে নবজাতক শিশুর মতো কুণ্ডলি পাকিয়ে একটা ঘরের মধ্যে শুয়েছিল। সেই বাড়িটার নাম ছিল স্নিগ্ধা। রুমির বিশ্বাস সোনিয়ার আরেক নাম যদি স্নিগ্ধা না হয় সে আসলে নেহার আসল মা না। রুমি আর এশা একটা ব্রিজে দাঁড়িয়ে কথা বলছিল। সোনিয়া সেদিন বলেছিল নেহার প্যারালিটিক পোলিও ছিল, কিন্তু মেডিকেল সায়েন্সের মতে এই ধরনের পোলিও থাকলে হাঁটাচলা সম্ভব না। কিন্তু নেহা তো ক্লাসিক্যাল ড্যান্স করত, তাহলে কি সোনিয়া নেহার মা না? আবার সোনিয়া নেহার 5 বছরের নিচে কোনো ছবিও সেদিন দেখাতে পারেনি। রুমি এশাকে সোনিয়ার গ্রামের বাড়ি ময়মনসিংহ যেতে বলে এবং সেখানে যতগুলো রিহাব সেন্টার আছে 2008 সালে স্নিগ্ধা নামে সকল রোগীর খবর নিতে বলে। রুমি আর এশা খবর নিয়ে জানতে পারে 2005 সালে সেখানে স্নিগ্ধা নামে একজন ভর্তি হয়েছিল এবং 2010 সালে সে মারা যায়। তার একটা মেয়েও হয়েছিল। এশা সেখানে থাকা একটা পুরনো অ্যালবামে নেহার ছোটবেলার ছবি দেখতে পায়, যে ছবিটা সোনিয়ার দেখানো ছবির সাথে মিলে যায়। তারা নিশ্চিত হয় যে নেহা সোনিয়ার মেয়ে না। গ্রেফতার করা হয় সোনিয়াকে। সোনিয়া তার জবানবন্দিতে বলে টাকার জন্য সে তার চেয়ে 30 বছরের বড় রশিদ আক্তারকে বিয়ে করে। সে ইচ্ছে করে প্রেগনেন্ট হয় যেন সন্তানের মাধ্যমে সমস্ত সম্পত্তি সে পেতে পারে। কিন্তু তার মেয়ে অসুস্থ হয়ে জন্ম নেয়। যে অসুস্থ মেয়েকে তার সহ্য হতো না, তার সবসময় মেয়েকে মেরে ফেলতে মন চাইতো। সোনিয়ার স্বামী ব্যাপারটা বুঝতে পেরে মেয়ের নামে সব সম্পত্তি উইল করে ফেলে। 21 বছর পূরণ হলে নেহা সব সম্পত্তি পাবে, আর এর আগে নেহা মারা গেলে সবকিছু ট্রাস্টে চলে যাবে। সোনিয়ার সব আশা নষ্ট হয়ে যাচ্ছিল। একদিন সোনিয়ার স্বামী রশিদ মারা যায়। সোনিয়ার ভয় হয় এখন যদি তার অসুস্থ মেয়ে নেহাও মারা যায় তাহলে সম্পত্তি হাতছাড়া হয়ে যাবে। তাই একদিন সে মেয়েকে মেরে ফেলে। তারপর গোপনে ময়মনসিংহ থেকে একটা মেয়েকে কিনে আনে। মেয়েটার বাবা মা অ্যাডিক্টেড থাকায় তারা খুব অল্প টাকায় তাদের মেয়েকে বিক্রি করে দেয়। সোনিয়া নেহার চিকিৎসার কথা বলে আমেরিকা চলে যায়। নেহা যখন বড় হয়, কেউ যখন আর ছোটবেলার নেহাকে মনে করতে পারবে না, তখন সে দেশে ফিরে আসে। কিন্তু দেশে আসার পর নকল নেহা সোনিয়ার সাথে ঝামেলা শুরু করে। সে নিজেই সব সম্পত্তি ভোগ করতে চায় এবং সোনিয়াকে হুমকি দেয় তার চেহারা সবার সামনে ফাঁস করে দেয়ার। তাই সোনিয়া বশিরের সাথে মিলে প্ল্যান করে নেহাকে দিয়ে দুষ্টু ভিডিও বানায়। কিন্তু নেশাগ্রস্ত নেহার মান সম্মান নিয়ে কোনো মাথা ব্যথা ছিল না। আর এই পরিকল্পনায় কাজ না হলে সোনিয়া নেহার কফিতে ঘুমের ওষুধ মিশিয়ে দেয় এবং তাকে বাথটবে ডুবিয়ে মেরে ফেলে। তারপর সবখান থেকে তার ফিঙ্গারপ্রিন্ট মুছে ফেলে, শুধু বশিরেরটা ছাড়া। পুলিশ যখন বশিরকে খোঁজা শুরু করে তখন সে পালিয়ে যায় এবং সোনিয়াকে বিশ্বাস করে তার ঠিকানা বলে দেয়। সোনিয়া সেখানে যায় এবং সেই একইভাবে বশিরকেও মেরে ফেলে।
সলভ হয়ে যায় নেহার কেস এবং এর জন্য এশা ও রুমির তারিফ করা হয়, যে ব্যাপারটা আরিয়ানের ভালো লাগে না। আরিয়ান আর সেই অদ্ভুত লোকটা গাড়িতে বসে আছে। আরিয়ান তাকে যেতে বলে এবং এবার একদম শেষ করে দিতে বলে। রুমি বাইরে থেকে বাসায় ফিরে কাজের লোককে ডাকতে থাকে, কিন্তু দেখা যায় কাজের লোকটাকে মেরে ফেলে রাখা হয়েছে। রুমি পড়ে যায়, ওই লোকটা এসে তাকে ওঠায়। সামনে আসে তার চেহারা, যে দেখতে একদম রুমির মতোই। সে কলকাতা বাংলায় রুমিকে বলে সে তার যমজ ভাই, একই মায়ের পেটের ভাই। সে আরো বলে তরিকুল আর কাজের লোককে সেই মেরেছে। রুমির মা তাকে রেখে রুমিকে নিয়ে কলকাতা থেকে চলে এসেছিল। এরপর থেকেই সে প্রতিশোধ নেয়ার কথা ভাবতে থাকে এবং একদিন সুযোগ পেয়ে রুমির মাকে ছাদ থেকে ফেলে দেয়। এবার সে রুমিকে বলে বেডরুমে যেতে, সেখানে রুমিকে মারবে। রুমিও এক চিলতে হাসি দিয়ে বলে ঠিক আছে চল। এশা রুমির বাসায় আসে। সিঁড়ি দিয়ে নেমে আসে রুমি, এশাকে জড়িয়ে ধরে। এশা ভালোবাসা অনুভব করে, কিন্তু তারপরই দেখতে পায় দেয়ালে লেগে আছে রক্তের দাগ। রুমি হাসছিল। সেটা কি আসলে রুমি ছিল নাকি তার ভাই? এই কিন্তু রেখে গল্পটা এখানেই শেষ হয়। আপনার কি মনে হয় শেষ দৃশ্যটার অর্থ কি হতে পারে? কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করুন। আজ বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।